নমস্কার সুধী দর্শক শ্রোতা, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার পরিবেশিত জ্যোতিষী আসর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাস্ট্রোলজার নীরজ কান্তি রয়। প্রতিবারের মতো এবারও আমরা একটি আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এবারকার আলোচনার বিষয় কালসর্প দোষ এবং মানব জীবনে তার প্রভাব। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল মহোদয়, অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয় এবং বিশিষ্ট প্রবীণ জ্যোতিষী অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়। আমি আমাদের অনুষ্ঠানে আলোচকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আমি প্রতিবারের মতোই আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আজকের এই বিষয়ে আমি আবারও বলছি, আমাদের আজকের বিষয় কালসর্প দোষ এবং মানব জীবনে তার প্রভাব। আমি আমাদের আলোচনার শুরুতে আমাদের আলোচক ডক্টর কেসি পাল মহোদয়ের কাছে প্রথম যে প্রশ্নটি রাখতে চাই বা ওনার কাছে যে বিষয় জানতে চাই সেটি হচ্ছে জন্মছকে কালসর্প দোষ কিভাবে তৈরি হয়। এই বিষয়টাকে আলোকপাত করার জন্য, সবার সামনে তুলে ধরার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ অ্যাস্ট্রোলজার নীরজ কান্তি রয় মহোদয় আমাকে এই সুন্দর পরিবেশে সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, কালসর্পদোষ আমরা কিন্তু 12টি রাশি জানি, এমনকি আমরা হরোস্কোপটি জানি। তো এই হরোস্কোপের বিশেষ করে এক পাশে, বিশেষ করে রাহু কেতুর যে কোনো এক পাশে যদি বাকি 7টি গ্রহ অবস্থান করে, তখন সেটি কালসর্পদোষ হয়। কিন্তু লগ্নটা বাইরে থাকতে পারে, কিন্তু কোনো গ্রহ বাইরে থাকতে পারবে না। যেমনটি যদি আমি বলি যে মেষ লগ্ন সাপেক্ষে মেষ লগ্নে রাহু থাকবে, আবার সপ্তমে কেতু থাকবে। তো মেষ লগ্ন সাপেক্ষে লগ্নে রাহু, সপ্তমে কেতু, একে বলে অনন্তকাল সর্পদোষ। যেমন বৃষ লগ্নের ক্ষেত্রে বৃষ লগ্নে যদি রাহু থাকে আর অষ্টমে যদি কেতু থাকে, তাহলে লগ্নের সঙ্গে থাকছে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে কুলিক কাল সর্পদোষ হয়। এমনকি এইভাবে বলতে বলতে যদি আমরা বলি যে বিশেষ করে মিন রাশিতে যদি রাহু থাকে, এবং মিন রাশিতে রাহু থাকলে তখন কন্যা রাশিতে কেতু আমি থাকবে। স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা আসলে স্যার ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছেন যে জন্মছকে কিভাবে কালসর্প দোষ তৈরি হয় এবং সেটা কত প্রকার হতে পারে। স্যারকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আরেকটু পরে নিয়ে আসার জন্য আমি এখন চলে যাচ্ছি আমি জে কে দেব মহোদয়ের কাছে। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই বা জানতে চাই যে কালসর্প দোষ একটি জন্মছকে আমরা কালসর্প দোষ পেতে যেভাবে দেখি সেটা রাহু কেতুর অ্যাক্সিসে দেখি। তো সেই ক্ষেত্রে অনেক সময় রাহু কেতুর অ্যাক্সিস ডানেও হয় বামেও হয়। তো সেই ক্ষেত্রে দুইভাবেই কি কালসর্প দোষকে আমরা আখ্যায়িত করতে পারি? এই ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করেন। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো যেটা আমাদের পূর্ববর্তী আলোচক ডক্টর কেসিপাল মহোদয় অলরেডি বলে দিয়েছেন, লগ্নে রাহু এবং সপ্তমে কেতু, এটা হচ্ছে অনন্ত কালসর্প। কালসর্প দোষ আমরা হচ্ছে 12টি লগ্ন সাপেক্ষে 12 রকমের হয়ে থাকে। তো রাহু এবং কেতু কে কেন্দ্র করে লগ্নে এই কালসর্প দোষ হয়। তবে লগ্নে রাহু থেকে শুরু করে ষষ্ঠ ভাব পর্যন্ত রাহুর অবস্থান থেকে আপনার হচ্ছে 6 প্রকার কালসর্প দোষ হয়। আর হচ্ছে লগ্নে কেতু থেকে আপনার হচ্ছে এই, আপনার সপ্তমে রাহু, এইভাবে হচ্ছে 6 প্রকার কালসর্প দোষ সৃষ্টি হয়। অর্থাৎ রাহুকে কেন্দ্র করে 6 প্রকার, আর কেতুকে কেন্দ্র করে 6 প্রকার আমি কালসর্প দোষ আমি সৃষ্টি হয়। জয়ন্ত কুমার মহোদয়কে একটু থামাতে চাচ্ছি যে এই বিষয়টা আমরা আবার পরে আসব, কত প্রকারে কালসর্প দোষ আছে সেই বিষয়ে আমরা পরবর্তীতে শুনবো। তার আগে আমরা সাধারণত দেখি কালসর্প দোষ মানে একটি ভয়ের বিষয়। সাধারণত এই বিষয় নিয়ে আমরা জ্যোতিষী যখন শরণাপন্ন হই তখনই বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাপারে জাতক বা জাতিকাকে ভয় দেখানো হয়। আমি একটু স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের কাছে জানতে চাই যে কালসর্প দোষ কি শুধু মানব জীবনে শুভ প্রভাব বা অশুভ প্রভাবই দেয়, তার কি কোনো শুভ প্রভাব নেই? ধন্যবাদ অ্যাস্ট্রোলজার নীরজ কান্তি রায় মহোদয়কে, প্রণাম জানাই ডক্টর কেসিপাল মহোদয়কে এবং প্রণাম জানাই অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয়কে। শুধু দর্শক শ্রোতা দেখতে থাকুন জ্যোতিষের আসর, আশা করি এখান থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন। স্যার, আপনি যে প্রশ্নটা করছেন যে কিভাবে কালসর্প দোষের অশুভ, প্রশ্নটা কি আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি সবাই তো অশুভ অশুভ বলে, তার কি কোনো শুভ প্রভাব নেই কিনা? আমি অবশ্যই আছে স্যার, আমি আপনার প্রশ্নের উত্তরে সরাসরি চলে যাচ্ছি। অবশ্যই শুভ প্রভাব আছে। শুভ প্রভাবটা এইভাবে হয়ে থাকে, তারা বিশেষ কোনো গুণে গুণান্বিত হয়ে থাকে এবং সেই গুণটা যখন প্রস্ফুটিত করতে পারে তখন তারা মানব জীবনে একটা ছাপ রেখে যেতে পারে। তার তো মানে কি সেটা আমরা এটা বলতে পারি যে আমরা যদি এই কালসর্প দোষের উপর যারা সেই কালসর্প দোষ তৈরি করছেন রাহু এবং কেতু,
ওনাদের উপর যদি নৈসর্গিক কোনো শুভ গ্রহের প্রভাব থাকে সেই ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসতে অবশ্যই পারেন। অবশ্যই আমি এই বিষয়ে অবশ্যই বিস্তারিত স্যার। আলোচনা শুনবো ডক্টর কেসি পল স্যারের কাছে। ডক্টর কেসি পল স্যার, আপনি যদি আমাকে একটু আম, এই বিষয়টা বিস্তারিত ভাবে বলেন যে এই কাল লগ্ন সাপেক্ষে যে কালসর্প দোষগুলো তৈরি হচ্ছে, কখন শুভ প্রভাব তৈরি করতেছে আর কখন অশুভ প্রভাব তৈরি করতেছে। দেখুন, এক্ষেত্রে যদি বলি যে প্রথম হচ্ছে লগ্নে রাহু, মেষ লগ্ন। তো মেষ লগ্নে রাহু, সপ্তমে তুলায় কেতু যদি থাকে তাহলে অনন্ত কালসর্পদোষ হয়। তো মেষ লগ্ন সাপেক্ষে আমাদের জানতে হবে যে কালসর্পদোষ খণ্ডায় দুটি গ্রহ মাত্র। সেটি একটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আরেকটি হচ্ছে দৈত্য কুলগুরু শুক্রাচার্য। তো মেষ লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে পাপক গ্রহ এবং শুক্র মারক গ্রহ, অর্থাৎ ধনপতি সপ্তমপতি, সে মারক হয়। তাছাড়া বৃহস্পতি হচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ। তো এই বৃহস্পতি যদি বিশেষ করে রাহু দৃষ্ট হয়, মানে রাহুর উপরে দৃষ্টি থাকে, এমনকি বিশেষ করে এর ভাগ্যভাবে, বিশেষ করে মেষ লগ্ন সাপেক্ষে যে অনন্ত কালসর্প দোষ হচ্ছে তার ভাগ্যভাবে, কর্মভাবে বা আয়ভাবে বা ধনভাবে যদি বৃহস্পতি দৃষ্ট হয় বা বৃহস্পতি অবস্থান করে, তখন দেখা যাচ্ছে এই কালসর্প দোষের কুপ্রভাব কিছুটা কমে। কিন্তু কালসর্প দোষ হচ্ছে একটি কালের ছায়া, অর্থাৎ যেটি আমরা বলি যে শুভ কর্মের ক্ষেত্রে আমাদের এই কালের ছায়াটি কিন্তু ফেলে। তো সেই কালের ছায়া থেকে আমাদের পরিত্রাণের জন্য একটি পথ খুঁজতে হয়। তখন নৈসর্গিক শুভ গ্রহ, যেমন যদি বলা হয় যে শুক্র আহ শুভকারক গ্রহ, যেমন কন্যা লগ্ন সাপেক্ষে ধনপতি এবং হচ্ছে আপনার ভাগ্যপতি, এই দুটি গ্রহ, শুক্র হচ্ছে আপনার শুভকারক গ্রহ। তখন দেখা যাচ্ছে কন্যা লগ্ন সাপেক্ষে লগ্নে রাহু এবং একাদশে কেতু, এটি কিন্তু পদ্ম কালসর্প দোষ হয়। তো এই যে পদ্ম কালসর্প দোষ, পদ্ম কালসর্প শুনলে অমনি মানুষ বলে যে পদ্ম ঘোকরা, কিন্তু আসলে পদ্ম ঘোকরা নয়। এটি পদ্ম ফুল কিন্তু জীবনের সব থেকে মূল্যবান ফুল, যেটি গোবরে পদ্ম ফুল অপেক্ষা ভালো মাটির কাঠমল্লিকা অধিকতর শ্রেয়, এটি আমি বলে থাকি। তো স্যার, এটি আমি আপনাকে এখানে একটু থামিয়ে দিচ্ছি, আমরা আবার আসবো আপনার কাছে। আমি এখান থেকে আপনার কথা থেকে একটি কথা আমি নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কালের ছায়া। আমি অ্যাস্ট্রোলজার জেকেদের মহোদয়ের কাছে জানতে চাই, এই যে কালসর্প দোষ বা এই কাল সর্পাকৃতি যে নামে যে দোষটা হয়, এই দোষটা জন্ম থেকে কিভাবে তৈরি হয়, ইতিমধ্যে কিন্তু স্যার সেটা আলোচনা করেছেন। কিন্তু এটাকে কেন কালসর্প বলা হচ্ছে, আপনি শুধু এই দিকে আলোকপাত করবেন, এই বিষয়টা একটু যদি আমাদের দর্শকদের সামনে ক্লিয়ার করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কাল মানে হচ্ছে সময়, আর সর্প মানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের জীবনের যে ইলিউশন, যত ভ্রম আছে সেটা হচ্ছে সর্প। তো আমরা একটা আমাদের ধর্মশাস্ত্রে একটা কথা আছে, রজ্জুতে সর্পভ্রম, অর্থাৎ রজ্জু বা সর্প দুটোই হচ্ছে মানুষকে পেঁচিয়ে ধরতে পারে। তো এই সর্প, রাহু এবং কেতুকে কেন্দ্র করে যে কালসর্প সৃষ্টি হয়, রাহু হচ্ছে সর্পদানবের মস্তক আর কেতু হচ্ছে তার দেহ, অর্থাৎ দুটো মিলে হচ্ছে একটা সর্প। এটা এরকম একটা কল্পনা করা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। তো এই যে সর্প, সেই সর্পটা হচ্ছে পেঁচ, আর কাল হচ্ছে সময়। তো সময়ের যে পেঁচ, সেটা হচ্ছে কালসর্প। যেমনটা আমাদের স্যার বলেছেন যে কালের ছায়া, কালের ছায়া মানে কালের সময়ের প্রভাব, সময়ের যে প্রভাব, সেই প্রভাবে যে জাতক জন্মগ্রহণ করেছে, সেই জাতকের যে জন্মছক, যে জন্মছকে রাহু এবং কেতুর অ্যাক্সেসে, মানে একটু যে কোনো একটি সাইডে যখন আপনার বাকি সাতটি গ্রহ অবস্থান করে, এই যে সময়, যে সময় ব্যক্তিটি জন্মগ্রহণ করলো, এই যে সময়ের প্রভাব, এই যে সময়ের ছায়া, এটাকে আমরা কালসর্পদোষ বলে থাকি। ধন্যবাদ জেকেদেব মহোদয়। আমি শ্রবণ কুমার চক্রবর্তী মহোদয়ের কাছে জানতে চাইবো যে এই যে সময়ের প্রভাবটা বলা হচ্ছে, এই সময়ের প্রভাব কিভাবে মানব জীবনে এফেক্ট তৈরি করতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। এটা সময়ের প্রভাব এভাবেই করতে পারে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে স্যার, আপনার আজ থেকে 7-8 বছর আগে কোনো একজন জ্যোতিষী তার মেয়েকে আরেকজন জ্যোতিষীর কাছে বিবাহ দিয়েছিলেন। তো আমি তখন সবেমাত্র এই অ্যাস্ট্রোলজার জগতে একটু একটু করে আপনার শিখতে যাচ্ছিলাম। এরকম অবস্থায় আমি তাকে কেন জানি বলেছিলাম যে আপনি একজন জ্যোতিষ করেন, আপনার শ্বশুরও জ্যোতিষ মশাই, কিন্তু আপনারা এরকম অবস্থায় আপনার উনার মেয়েটাকে বিয়ে করলেন, এটা কি ঠিক হলো? উনি বলছে যে না, আপনার এটা এমন তেমন কিছু না। তো আজকে এসে বুঝতে পারছি যে কালসর্প দোষের প্রভাবটা কিরকম করে পড়ে। পরবর্তী পর্যায়ে অন্তত 7 বছর পরে এসে প্র্যাকটিক্যালি আমি যেটা দেখতে পেলাম যে ওই অ্যাস্ট্রোলজারের মেয়েকে, যে অ্যাস্ট্রোলজার বিয়ে করছে, তার মেয়েকে ইয়ে করেছে, ডিভোর্স করেছে আপনার, মানে তাদের সংসার ভেঙে গেছে।
এটা হচ্ছে যে আপনার মূল বিষয়। এটা থেকে আমরা বা সাধারণ দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারেন আমি যে একটু কালসর্পদোষের আমি সঠিক। একটু স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের কথার বিপরীতে একটু আমি কথা বলতে আমি চাই। স্যারের কাছে চলে আসতেছি। আমি স্যার আপনাকে আলোচনার সুযোগ দিয়ে দেবো। আমি স্বপন চক্রবর্তী মহোদয়ের কাছে চলে আসতেছি যে আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্বপন কুমার চক্রবর্তী মহোদয়কে যে তিনি একটি বাস্তব ঘটনা দিয়ে এই কালসর্পদোষের প্রভাবটাকে ব্যাখ্যায়িত করার চেষ্টা করেছেন। আমি আবার চলে যাচ্ছি ডক্টর কেসিপাল স্যারের কাছে। স্যার, এই যে সময়ের প্রভাব, এটা তো আপনি ব্যাখ্যা করবেন। তারপরেও ওই যে আপনি আপনার আলোচনায় কিন্তু এর আগে একবার বলে গিয়েছিলেন যে লগ্ন বাইরেও কিন্তু কালসর্প হচ্ছে। আমরা যতটুকু জানি যে রাহু কেতু এক্সিসে লগ্ন থাকলে কালসর্প হচ্ছে, কিন্তু লগ্ন যখন বাইরে চলে যাচ্ছে তখনও কালসর্প হচ্ছে। আপনি এই বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করবেন। আর কোন কালসর্প দোষে মানুষ একটু শুভ প্রভাব নিয়ে আসতে পারে, এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন স্যার। অসংখ্য ধন্যবাদ। তো আগে আমি একটু স্বপন চক্রবর্তী মহোদয় যে কথাটি বললেন সেটি আমি একটু বলতে চাই, যে বিশেষ করে কালের ছায়া, কাল কোন সময় অশুভ দেয়, কোন সময় শুভ দেয়। বিশেষ করে আমরা শুভ দিনের যে নির্ঘণ্ট, এমনকি দশবিধ সংস্কার বা ধরুন দীক্ষা বা বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, এমনকি বিশেষ করে বিদ্যারম্ভ, এই জিনিসগুলো আবার কি পূজা পার্বণের ক্ষেত্রে আমরা শুভ সময় দেখি। এই শুভ সময়ের ক্ষেত্রে কিন্তু বলা থাকে যে কাল বেলানুরোধে, বার বেলানুরোধে আপনারা অনেকেই দেখবেন যে দুর্গাপূজার যদি আমরা টাইম দেখি সেখানে দেখবো, আবার বিভিন্ন পূজা পার্বণের ক্ষেত্রে দেখবো যে আমাদের পূর্বাহ্ন এই কয়টা পর্যন্ত আছে, কিন্তু কাল বেলানুরোধে হচ্ছে এই কয়টার মধ্যে পূজা সমাপ্ত করতে হবে, অর্থাৎ সেটি শুভ সময়। অর্থাৎ কাল কাল যেটি গ্রাস করছে সেই গ্রাস থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, যদি মুক্ত হতে পারি তবেই না তার শুভ সুযোগ আসবে। যেটি স্বপন কুমার চক্রবর্তী মহোদয় বললেন যে একজনের বিবাহটি কালসর্প দোষে ছকে ছিল, তার জন্য ভেঙে গেছে। হ্যাঁ, কালসর্প দোষের জন্য কি হতে পারে, বিশেষ করে নেগেটিভ কি হতে পারে, এটির বিষয়ে যদি একটু বলতে চাই, তাহলে বলতে হবে যে কালসর্প দোষ একটি দোষ শুধু নয়, এটি যোগও হতে পারে। তো কখন যোগ হতে পারে? যেমন দেখা যাচ্ছে আমাদের বৃষ রাশি বৃষ লগ্ন। তো বৃষ রাশি বৃষ লগ্নের লগ্নে রাহু, যেটি কুলিক কাল সর্পদোষ, এবং অষ্টমে অর্থাৎ বৃশ্চিকে কেতু থাকলে যেটি কুলিক কাল সর্পদোষ হয়। তো রাহু হচ্ছে এই গৃহে তুঙ্গস্থ থাকে। তো এমনকি অষ্টমে হচ্ছে কেতু তুঙ্গস্থ থাকে। তো এই তুঙ্গস্থ কেতু বিশেষ করে তার তো রাহু শুধু চাই চাই, এমনকি লোভ লালসা বাড়িয়ে দেয়, এমনকি এই কালসর্পদোষের দোষ আরো বাড়িয়ে দেয়। এক্ষেত্রে কোনো রকম ছায়া দিয়ে যে একে মুক্ত করা যাবে এমনটি কিন্তু নয়। কালসর্পদোষ একমাত্র শুক্র এবং বৃহস্পতি এই দোষটাকে কাটাতে পারে, কিন্তু বৃষ লগ্ন সাপেক্ষে তো শুক্র এবং বৃহস্পতি দুটিই পাপ গ্রহ। তাহলে এই পাপ গ্রহ যুক্ত বা দৃষ্ট থেকে যে এটি দূর করতে পারবে তা কিন্তু নয়। তখন কি হবে, যে ওই কালের করাল গ্রাসে তাকে পড়তে হবে। যখন পড়তে হবে, কালসর্পদোষে একটি জিনিস কিন্তু হয়, যে মানুষকে যেমন দোষী করে, ইহজনমে যেমন দোষী করে, পরজনমে কিন্তু তাকে আবার সুখী করে। কিভাবে করে? যে কালসর্পদোষের মানুষের দেখা যাচ্ছে তার পিতামাতা তার জন্মদিন পালন করতে পারছে না, কিন্তু মৃত্যুর পরে মৃত্যুর দিনটা ঘটা করে পালিত হয়। ঘটা করে কখন পালিত হয়? সেই জাতক বা জাতিকা সমাজে প্রতিষ্ঠিত হয়, সুপ্রতিষ্ঠিত হয়, নামজাদা কিছু হয়। নামজাদা যখনই হয় তখনই হচ্ছে এটি প্রতিফলিত হয় বা তার মৃত্যুদিন পালিত হয়ে থাকে। যেমনটি আপনি বললেন যে কোন লগ্ন সাপেক্ষে এই কালসর্পদোষ শুভ হতে পারে। যেমন আমরা যদি ধরে নেই যে কর্কট লগ্ন, কর্কট লগ্নে লগ্নে রাহু আর হচ্ছে মকরে কেতু, এই যে দশমে কেতু, এটি শঙ্খপাল কালসর্পদোষ বলে এটি। তো এটি ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ, মঙ্গল রাজ্যকারক গ্রহ। কিন্তু মঙ্গল কখনোই রাহুর সঙ্গে যুক্ত থাকলে বা রাহু দৃষ্ট হলে কিন্তু এই কালসর্পদোষ খণ্ডাবে না। কিন্তু শুভকারক বৃহস্পতি যদি দৃষ্টি দেয় বা ভাগ্যভাবে বা ধনভাবে বা যদি কর্মভাবে দৃষ্টি দেয় বা অবস্থান করে, তখন কিন্তু এই কালসর্পদোষ খণ্ডাবে। কিন্তু সেটি রাহুর উপরে দৃষ্টি থাকতে হবে, কেতুর উপরে থাকলে কিন্তু শঙ্খপাল দোষের বিশেষ করে এই কালসর্পদোষ খণ্ডাবে না। আরো একটু ব্যাপার যদি আমরা দেখি, যে বিশেষ করে ধনু লগ্ন সাপেক্ষে কিন্তু শুক্র দ্বাদশপতি এবং সে হচ্ছে ষষ্ঠপতি, সে হচ্ছে পাপক গ্রহ। তাহলে শুক্র হচ্ছে শান্তির কারক, শুক্র সুখের কারক, শুক্র হচ্ছে জীবনী শক্তির কারক। তো এই জীবনী শক্তি কালসর্প দোষে কালের করাল গ্রাসে যে জীবনী শক্তি নষ্ট করছে, সেই জীবনী শক্তির কারক গ্রহ অবশ্যই শুভযুক্ত বা শুভদৃষ্ট হতে হবে, তবেই না কিন্তু এই কালের করাল গ্রাস থেকে আমরা মুক্তি পাবো। এখানে যদি দৈব আর ভাগ্য বা কর্ম পুরস্কার এবং ভাগ্যকে যদি নিয়ে আসি, তাহলে সবার আগে হচ্ছে কর্ম এবং পুরস্কার দুটোকেই দেখতে হবে। আমার ভাগ্য যেমন থাকতে হবে, তেমনি কর্মও থাকতে হবে। তো সেই কর্ম করার মানসিকতা আনবে কিন্তু লগ্ন সাপেক্ষে শুভ কারক গ্রহ এবং অশুভ কারক গ্রহ।
তবে এক স্যার কথায় আমি যদি আমি আপনার কাছে আবার ফিরবো স্যার। আমি একটু জেকে দেব মহোদয়ের কাছ থেকে একটা বিষয় জেনে আসতে চাই। আমরা কিন্তু স্যারের আলোচনা জানতে পেরেছি যে ইহকাল এবং পরকাল বা পরজনম। তো আপনি কি মনে করেন যে এই কালসর্প দোষের সাথে আমাদের পূর্বজন্মের কোনো যোগাযোগ আছে? যদি যোগাযোগ থেকে থাকে তাহলে বিষয়টা কিরকম, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। এখানে একটা বিষয় হচ্ছে, আপনার অ্যাস্ট্রোলজি যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে পূর্বজন্মের যে রেজাল্ট সেটা বিশ্বাস করতে হবে। কারণ অ্যাস্ট্রোলজিতে পূর্বজন্মের রেজাল্টের বাহক হচ্ছে রাহু এবং কেতু। রাহু এবং কেতু যে ভাবে বসে থাকে, সেই ভাব সম্পর্কিত বিষয়ে ব্যক্তির পূর্বজন্মের ঋণ থাকে, সেই ঋণটাকে এই জন্মে পরিশোধ করতে হয়। এখন যাদের কালসর্প দোষ আছে, যাদের জন্মছকে, তারা হচ্ছে সেই ব্যক্তির, আপনার হচ্ছে পূর্বজন্মের ঋণটা একটু বেশিই থাকে। অর্থাৎ তার হচ্ছে সেই ভাবের যে ঋণ আছে সেটা তো আছেই, অন্যান্য গ্রহেরও সেই ঋণটা থাকে। আর আমরা জানি রাহু এবং কেতু হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের দ্বাদশ রাশি চক্রে কোনো ভাবের অধিপতি নয়। কিন্তু রাহু এবং কেতু হচ্ছে অনেকটা এজেন্টের মতো। আমরা যেমন বিভিন্ন আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানি, ওষুধ কোম্পানি বলেন, কসমেটিক্স কোম্পানি বা বিভিন্ন কোম্পানি যেমন এজেন্ট নিয়োগ দেওয়া হয়, তেমনি ভাবে রাহু এবং কেতু হচ্ছে ওই ভাবের এজেন্ট। সে যেভাবে বসে থাকে সে ভাবটাকে রিপ্রেজেন্ট করে, সেটাকে একটু ভারিয়ে তুলে, সেটাকে বৃদ্ধি করে, সেটার হচ্ছে গুণাগুণ প্রসারের মাধ্যমে এটাকে বৃদ্ধি করে দেয়। তো এখন এই যে রাহু এবং কেতু ভাবের এজেন্ট, সে হচ্ছে ভাবটাকে বৃদ্ধি করে দিল। তো ভাবটাকে বৃদ্ধি করে দিলে আপনার, যেহেতু আপনার সর্পের পেঁচের মধ্যে আছে, সর্প মানে হচ্ছে কি, মানে এক ধরনের একটা বিষক্রিয়া। যখন আপনি সর্প পেঁচিয়ে দেবে, তখন আপনার যদি অজগর আপনাকে পেঁচিয়ে ধরে, তাহলে আপনি কি হাড় ভেঙে দেবে। আবার যদি আপনাকে গোকরা সাপ পেঁচিয়ে ধরে, তার মানে আপনাকে ছোবল দেবে। তো যেভাবেই হোক, মানে গোখরাই ধরুক আর অজগরই ধরুক, সেটা হচ্ছে বিষক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। তো এই যে বিষক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, তার মানে আপনার জীবনটাকে বিষময় করে তুলতে পারে। এই বিষময় কতটা বেশি হবে, কতটা বেশি এফেক্টিভ হবে নাকি কম এফেক্টিভ হবে, আমাদের স্যার ইতিমধ্যে বলেছেন। আমরা তবে ফিরবো আরো একটু আমরা বিষয় আমরা ফিরবো বলতে আবার পারি। জেকেতে একটা মিনিট, মহোদয়ের আমি কাছে। হ্যাঁ। আবার জেকেতে মহোদয়ের কাছে ফিরবো। শুধু দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার পরিবেশিত জ্যোতিষীর আসর। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর কেসিপাল মহোদয়, অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ সম্রাট, এবং উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার জেকেতে মহোদয় এবং বিশিষ্ট প্রবীণ জ্যোতিষী স্বপন কুমার চক্রবর্তী মহোদয়। যদি আপনারা এই আলোচনার বিষয় থেকে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন, আর যদি আপনাদের মনে এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি রেখে যান। আমরা পরবর্তীতে আপনার প্রশ্ন নিয়ে হাজির হব আলোচনায়। আমি আমি একটু স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের কাছে ফিরে যেতে চাই। সেটা হচ্ছে এই যে রাহুর উম, অতিমাত্রার যে অবস্থা, যেমন আমাদের জেকে দেব স্যার বললেন যে রাহু সবকিছুকে অতিমাত্রায় বাড়িয়ে দেয়। ওই অতিমাত্রায় কি করতে পারে একটা রাহু? কালসর্পদোষে একটা রাহু যদি অতিমাত্রায়, সে কি প্রভাব নিয়ে আসতে পারে, সেটা যদি আপনি একটু একটু বলেন। স্যার ধন্যবাদ আপনাকে। রাহু যদি আপনার অতিমাত্রায় তার প্রভাব বিস্তার করে, তাহলে তাকে একেবারে খাদের কিনারে নিয়ে যেতে পারে। এটা আমরা সাধারণভাবে আপনার বুঝতে পারি। এখন রাহু কতটুকু নিচ্ছে, কিভাবে নিচ্ছে, সেটা যদি আমরা জন্মছক না দেখি তাহলে কিন্তু বিচার করা সম্ভব না। যেহেতু আমরা জানি যে এখানে লগ্নে রাহু সপ্তমে কেতু, এটা অনন্তকাল সর্পদোষ, এইভাবে শেষ না কাল সর্পদোষ পর্যন্ত 12টি আপনার আছে, আপনার কালসর্প দোষ আছে। এখন সেখানে বিশ্লেষণ করতে হবে, যে আমাকে ফাইন্ড আউট করতে হবে, যে একজন অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে ফাইন্ড আউট করতে হবে যে আমার এই জন্মছকে কোন ধরনের কালসর্প দোষ সৃষ্টি হয়েছে। আমি সেটার উপর আমি ডিপেন্ড করে স্বপন কুমার আপনাকে চক্রবর্তী মহোদয়, আমি আপনাকে একটু একটু থামিয়ে দিচ্ছি। আমি একটু আবার জেকে দেব স্যারের কাছে চলে যাব, যে যেমন আমরা প্রতিকার প্রতিবিধানে যাব, কিন্তু তার আগে আপনার কাছে একটু জেনে আসতে চাই যে আহ, এই কালসর্প দোষে আমাদের কার্মিক জীবনের, আমাদের পার্সোনাল জীবনের, ব্যক্তিগত জীবনের কোনো প্রতিবিধান আছে কিনা, এটা কাটানোর জন্য আমাদের জীবন আচরণ কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনি যদি আলোকপাত করেন। একটি বিষয় হচ্ছে, আমাদের পঞ্চম ভাব হচ্ছে এক নির্দেশক ভাব। মানে আমাদের হচ্ছে আমাদের জন্মছকে যে অশুভত্ব আছে, সেই অশুভত্ব থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের পঞ্চম ভাবে যে গ্রহটি অবস্থান করে বা পঞ্চম ভাবপতি যে গ্রহটি আছে, সেই দুটি অবস্থান থেকে আমরা হচ্ছে সেই নির্দেশনাটা পেয়ে থাকি। তো আমাদের পূর্ববর্তী বক্তা অ্যাস্ট্রোলজার স্বপন কুমার মহোদয় যেটা বলেছেন, যে আমাদেরকে পরিপূর্ণরূপে একটি জন্মছক বিচার করতে হবে, হ্যাঁ, এটার সাথে আমি একমত। আবার দ্বিতীয়ভাবে আমি বলছি একটা বিষয়, প্রত্যেকটা গ্রহের হচ্ছে একটা অ্যাক্টিভ পিরিয়ড থাকে।
তেমনি ভাবে রাহু এবং কেতুরও একটা অ্যাক্টিভ পিরিয়ড আছে, অর্থাৎ 42 ইয়ার্স পর্যন্ত রাহু এবং কেতু কিন্তু আপনার অ্যাক্টিভ থাকে। তারপরে তাদের যে মানে কি বলে কি বলে বিষক্রিয়ার যে আহ, প্রভাব, সেটা কিছুটা ম্রিয়মাণ হয়। তো প্রত্যেকটা ব্যক্তিকেই হচ্ছে, যেহেতু পূর্বজন্মের কর্মফল রাহু এবং কেতু বহন করে নিয়ে আসে, তাহলে একটা সার্টেন টাইম পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আমি যে কর্ম করেছি সেই কর্মের ফল তো আমাকে অবশ্যই ভোগ করতে হবে, আমি সেটাকে অসংখ্য এড়িয়ে যেতে ধন্যবাদ, পারি না। অসংখ্য ধন্যবাদ জেকে দেব মহোদয়। আমি ফিরে যাচ্ছি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। আমরা আমরা আমাদের আলোচক ডক্টর কেসিপাল মহোদয়ের কাছে ফিরে যাব। তার আগে আপনাদের শুধু দর্শকবৃন্দকে অনুরোধ জানাতে চাই, যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে এই বিষয়ে আমরা আলোচনায় ফিরব, আপনি অবশ্যই কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি রেখে যেতে ভুলবেন না। স্যার, আমি আপনাকে যে বিষয়টি এখন আমরা সামগ্রিক আলোচনা এবং শেষ আলোচনায় চলে যাব, যে প্রতিকার প্রতিবিধান, কালসর্প দোষ থাকলে কিভাবে প্রতিকার প্রতিবিধান হতে পারে, এবং একজন জাতকের জীবনে যে অশুভ প্রভাবগুলো আছে সেই অশুভ নিবারণে আমাদের মানব জীবনে কোন কোন দিকে এই অশুভ প্রভাব বিস্তার করলে জাতক আহ বা জাতিকা যাই বলি না কেন আমরা, সে কোন ধরনের এফেক্ট পেতে পারে জীবনে, সেটা একটু উল্লেখ করবেন। আর প্রতিকার প্রতিবিধানে আসলে আমাদের কালসর্প দোষের জন্য কি করা উচিত, যদি আপনি বিষয়টা নিয়ে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। অসংখ্য ধন্যবাদ। দেখুন, যেটি আমাদের আপনি প্রথমেই বলেছেন কালসর্পদোষ মানব জীবনে তার প্রভাব, বিশেষ করে মানব জীবনে প্রভাব পড়বে, তারপরে তো প্রভাব থেকে মুক্ত হও। তো প্রথমেই আমি বলেছি যে ছায়া কিন্তু আমাদের জীবনে রেখাপাত ফেলবে, সেটি কালের ছায়া। তো কালের ছায়া যদি আমরা একটু দেখি আর একটু ডিপ ভাবে যদি আমরা যাই, যে রাহু বৃষ রাশিতে তুঙ্গস্থ হয়, মতান্তরে মিথুন রাশিতে তুঙ্গস্থ হয়, আর মূল ত্রিকোণ থাকে কুম্ভ রাশিতে। ধরুন কুম্ভ রাশির কথা যদি বলি, যে যাদের বিশেষ করে রাশির একাদশে আহ, রাহু এবং পঞ্চমে কেতু যদি থাকে, তাহলে তখন বিষধর কালসর্পদোষ বলে। কিন্তু কুম্ভে রাহু কিন্তু তার মূল ত্রিকোণ এবং নিত্যরত জায়গা। তো সেটি যদি আপনার লগ্ন সাপেক্ষে একাদশে হয়, মেষ লগ্ন সাপেক্ষে একাদশে রাহু, অর্থাৎ প্রাপ্তির জায়গায়, প্রত্যাশার জায়গায়, তাহলে কি আমি ভালো কর্ম পাবো না, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো না, ভালো স্কুলে পড়তে পারবো না, মনের মতো রেজাল্ট করতে পারবো না, এমনকি আমি কর্মস্থলে স্বস্তি পাবো না, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমার প্রিয় ব্যবসাটাই আমি পাবো না, এমনকি আমি সন্তান পেলাম কিন্তু সেই সন্তান আমার মনের মতো হলো না। যদিও সন্তান সবার কাছে আহ বিশেষ করে প্রিয়, এমনকি যে আত্মীয় পেলাম সেই আত্মীয়দের সাথে আমি চলতে পারছি না, আমার কামনা বাসনা যেন পূর্ণ হচ্ছে না। আমি প্রচুর সাধন ভজন করছি, ধর্মীয় উপাসনা করছি, দান ধ্যান করছি, কিন্তু তাতে যেন ফল হচ্ছে না। মানে আমার প্রাপ্তি আর আমার যেটি প্রত্যাশা করছি সেটি পূর্ণ হচ্ছে না। এমনকি একটি বাহন কিনছি, সেটি ঘন ঘন নষ্ট হচ্ছে, একটি ল্যাপটপ কিনছি, সেটি নষ্ট হচ্ছে, মোবাইল কিনলাম, সেটি ভালো সার্ভিস দিচ্ছে না। এটি কিন্তু এই কালের করাল গ্রাসে কিন্তু ঘটে। অর্থাৎ একাদশে যখনই রাহু থাকবে, লগ্ন যদি মেষ হয় বা যে কোনো লগ্ন সাপেক্ষে যদি একাদশে রাহু থাকে, তাহলে সেটিকে বিষধর কালসর্পদোষ বলা হয়। তো এই বিষধর কালসর্পদোষ বিশেষ করে বিষক্রিয়া সৃষ্টি করবে মনের মধ্যে। তো মনের মধ্যে, শরীরের মধ্যে, এমনকি আমাদের কাজকর্মের মধ্যে একটা বিষক্রিয়ায় ঘোলপাক খাবে। যখন পেটে আমরা যদি অ্যাসিডিটি হয়, তো পেটে বিষক্রিয়া যখন হবে, তখন কিন্তু আমাদের পেটটা গোলমাল করলে কিন্তু আমরা আর কর্ম ঠিক মতো করতে পারবো না। তখন আমরা কি করি, সাধারণত জ্যোতিষরা যেটি করে, যে আমি দেখেছি আমার 25 বছরের অভিজ্ঞতার জীবনে আমি দেখেছি, কালসর্পদোষ তখন বিশেষ করে প্রথম পরামর্শ আমি দিব, শাস্ত্রীয় পরামর্শ যদি হয়, তাহলে নাগপঞ্চমীর দিনে আমরা এই অনন্ত নাগ বা অষ্টনাগের পূজা করতে পারি। বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন, তারা করতে পারেন। অথবা দেখা যাচ্ছে আহ অনেকে নাগ মন্দিরে, যে কোনো নাগ মন্দিরে, বিশেষ করে আহ ইসের ভারতের আম, নাগ মন্দিরটার আমি নাম মনে করতে পারলাম না। তো আহ, সাউথ ইন্ডিয়াতে অবশ্য সেই নাগ মন্দিরটি অবস্থিত, সেখানে গিয়ে পূজা দিয়ে আসতে পারে। বা এই নাগ দেবীর আরাধনা করা যেতে পারে, বিশেষ করে নাগ দেবীর ইষ্টমন্ত্র, গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র এগুলো প্রণাম করা যেতে পারে। কিন্তু ভুল যে জায়গায় আমরা করে বসি সেটি হচ্ছে, কালসর্প দোষটি হয় রাহু কেতুর কারণে। কেতু হচ্ছে আমাদের ঝামেলায় জড়িয়ে দেয়, আর রাহু হচ্ছে গ্রাস করে। যেহেতু রাহুর উদর নেই, তো সে শুধু খাই খাই করে, খায় কখন সে টের পায় না, তার কারণে কালসর্পদোষ হচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কালসর্পদোষ হয়েছে রাহুর একটি গোমেদপুর। তাহলে গোমেদ পড়লে তো রাহুটির প্রভাব, অর্থাৎ কালের প্রভাবটি আরো বাড়বে, তখন কিন্তু আমাদের জীবনে একটি ছায়া পড়বে। আবার যদি কেতুর
প্রতিকার ক্যাটসাই পড়া হয়, তখন কিন্তু কি হবে, আমাদের ওই কেতু প্রভাবিত হয়ে ঝামেলায় আরো কম বেশি জড়িয়ে দেবে। তো আমরা চাই তো কালসর্পদোষ থেকে মুক্তি পেতে, ঝামেলার থেকে মুক্তি পেতে। জাতক কিভাবে মুক্তি পাবে? তখন আমাদের দেখতে হবে যে লগ্ন সাপেক্ষে বৃহস্পতিকে, শুক্রকে, বিশেষ করে তাকে ঢাক দেওয়ার জন্য, বিশেষ করে প্রভাবিত হচ্ছে রাহু এবং কেতু, তাদের প্রভাবকে কিভাবে দমন করা যায়, সেই দমন করার তার একমাত্র বৃহস্পতি শুক্রকে দিয়েই সম্ভব, অন্য কোনো গ্রহকে দিয়ে কালসর্পদোষ দমন করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আহ, বৃহস্পতির অবস্থান সাপেক্ষে বৃহস্পতিকে কিভাবে বুস্ট আপ করা যায়, বৃহস্পতিকে ভালো করা যায়, বৃহস্পতির ইষ্ট দেবতা তারাদেবীর মন্ত্র দিয়ে জপ করা যায়, বা বৃহস্পতির রত্ন পরিধান করা যায়। এমনকি শুক্র যদি লগ্ন সাপেক্ষে পাপ না হয়ে থাকে, ক্ষতিকারক না হয়ে থাকে, ষষ্ঠ অষ্ট দ্বাদশে না থেকে থাকে, তাহলে শুক্রের প্রতিকার দিয়েও কিন্তু এই কালের করাল গ্রাস থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ শান্তি। আমি যেটি অসংখ্য পাবো ধন্যবাদ স্যারকে। সেটি। হ্যাঁ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জ্যোতিষীর আসর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার পরিবেশিত জ্যোতিষীর আসর। প্রতি পর্বে থাকবে নতুন নতুন বিষয়ে আলোচনা, আর আমাদের মাঝে থাকবে নতুন নতুন আলোচক, কিংবা এই আলোচক বিন্দু আলোচনা করবেন আপনার মনের মতো বিষয়টি। যদি আপনি আপনার মনে কোনো প্রশ্ন জেগে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার প্রশ্নটি রেখে যান। আর আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি শাস্ত্রীয় জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। এইখানে অনলাইন মাধ্যমে শাস্ত্রীয় জ্যোতিষ শিক্ষা দেওয়া হয়। যদি কেউ জ্যোতিষ শাস্ত্র শিখতে আগ্রহী হন, তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনিও আগামী সেশনে একজন শিক্ষার্থী হয়ে উঠতে পারেন। আমি আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমাদের আলোচক বিন্দু যিনি আছেন, অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল মহোদয়, অ্যাস্ট্রোলজার জ্যাকেদেব মহোদয় এবং অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে দর্শকদের উদ্দেশ্যে ওনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ ব্যক্ত করার জন্য। আপনার যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা শুনলেন, সেটা হচ্ছে কালসর্প দোষ এবং মানব জীবনের তার প্রভাব। আপনার চার্টে কিন্তু সেটা থাকতে পারে, তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞ জ্যোতিষ শরণাপন্ন হওয়া উচিত। তো এই বিষয়ে আমাদের আগামী পর্বে আবার থাকবে নতুন কোনো আলোচনা, নতুন কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। নমস্কার।